হয় বা আমরা টেস্ট পেপার পড়তে গিয়েও যে জায়গায় কোশ্চেনটা পেয়েছি সেখান থেকে আমরা পড়বো আজকে। তো আজকে টপিকটা হলো মেইনলি সিন্ধুকর্দ। তো এই সিন্ধুকর্দ বলার আগে আমাদের কিছু জিনিস জেনে নিতে হবে। যদি তিন ধরনের হয়ে থাকে, প্রথমেই যেটা পাওয়া যায় সেটা হচ্ছে তটদেশীয় অবক্ষেপ, পরবর্তী একটা হচ্ছে অগভীর সমুদ্রের অবক্ষেপ, এবং আরেকটা হচ্ছে গভীর সমুদ্রের অবক্ষেপ। যে তটদেশীয় জিনিসটা কি? তটদেশীয় অবক্ষেপ হলো জোয়ারের উচ্চসীমা থেকে, জলরাশি যখন জোয়ারের উচ্চসীমা, অর্থাৎ এখানে দেখা যাচ্ছে সেই জোয়ারের উচ্চসীমা থেকে যখন ভাটার নিম্ন সীমা অব্দি জলটা আপ ডাউন করবে, তখন সেটাকে বলা হয় তটদেশীয় অবক্ষেপ। এবং এই তটদেশীয় অবক্ষেপের মধ্যে দুটো পদার্থের সঞ্চয় লক্ষ্য করা যায়। একটাকে বলা হয় অজৈব অবক্ষেপ, একটাকে বলা হয় জৈব অবক্ষেপ। তাহলে এই অজৈব অবক্ষেপ জিনিসটা কি? অজৈব অবক্ষেপের মধ্যে প্রধানত আসছে নুড়ি, কাকর, বালি, পলি ইত্যাদি। তাহলে অজৈব অবক্ষেপ নুড়ি, কাকর, বালি, পলি ইত্যাদি। জৈব অবক্ষেপের মধ্যে আসছে মেনলি হচ্ছে এখানে যেগুলো প্রবাল প্রাচীর গড়ে ওঠে, সেই প্রবালগুলো এখানে স্টক হয় বা সঞ্চিত হয়, বা শামুকের বা হচ্ছে অন্যান্য প্রাণীর মৃতদেহ কাদার আকারে সঞ্চয় হয় এই তটদেশীয় অঞ্চলে। পরবর্তী আসছে অগভীর, অর্থাৎ এখানে জোয়ার বা ভাটার নিম্ন সীমা থেকে সমুদ্রের গভীরে 200 মিটার, অর্থাৎ এখানে আমরা মিটার গভীরে যে অবক্ষেপ সঞ্চয় লক্ষ্য করা যায় তাকে বলা হয় অগভীর সমুদ্রের অবক্ষেপ। এখানেও দুটো পদার্থের সঞ্চয় লক্ষ্য করা যায়, একটাকে বলা হয় জৈব অবক্ষেপ এবং পরবর্তীটাকে বলা হয় অজৈব অবক্ষেপ। জৈব অবক্ষেপের মধ্যে পড়ে এখানে হচ্ছে প্রবাল, ঝিনুক, একদম সেম আগে যেরকম দেখলাম, একটু তলদেশে চলে যায়। এবং অজৈব অবক্ষেপের মধ্যে এখানে সূক্ষ্ম বালি, পলি, নুড়ি ইত্যাদির অবস্থান এখানে লক্ষ্য করা যায়। পরবর্তী আছে গভীর সমুদ্রের অবক্ষেপ। গভীর সমুদ্রের অবক্ষেপটা কি? সমুদ্রের 200 মিটার গভীরে, যেটা আগে আমরা বললাম অগভীর, সেখান থেকে এটা একদম আপ টু সমুদ্রের তলদেশে চলে যায়। এই স্তরটাকে আবার দুটো স্তরে ভাগ করা হয়। একটাকে বলা হয় মহীঢাল, অর্থাৎ মহীসোপান থেকে যখন মহীঢালটা নিচের দিকে নেমে যাচ্ছে সেটা। আরেকটা একদম গভীরে অবস্থান করে, তাই লক্ষ্য করা যায়। একটা হচ্ছে সিন্ধুকর্দ, যেমন নীলকর্দ, লাল কর্দ, বা সাদা কর্দ, বা হচ্ছে সবুজ কর্দ। তো একে বলা হয় হেমিপিলাজিক বা ব্যাথিয়াল। ইম্পর্টেন্ট কোশ্চেন, হেমিপিলেজিক বা ব্যাথিয়াল কি? হেমিপিলেজিক বা ব্যাথিয়াল হলো সমুদ্রের গভীরে 200 থেকে প্রায় 2000 মিটার এতটা ডিস্টেন্স নিয়ে এই গভীরে একটি অন্যতম পদার্থ প্রবেশ করি, তখন গভীর সমুদ্র সমূহের আগে পর্যন্ত স্থলভাগে যে সমস্ত বিভিন্ন ধরনের কাদা, পলি ইত্যাদি মিশে থাকে তাকে বলা হয় মহীঢালে সঞ্চিত অবক্ষেপ বা হেমিপিলাজিক বা ব্যাথিয়াল অবক্ষেপ। এই হেমিপিলেজিক বা ব্যাথিয়াল অবক্ষেপে বিভিন্ন আমরা জিনিস দেখতে পাই, যেমন বিভিন্ন ধরনের কাদা হয়, নীল কাদা, সাদা কাদা, সবুজ কর্দম ইত্যাদি বিভিন্ন ধরনের হয়। এবার আমরা যদি গভীর সমুদ্রে চলে যাই, একদম নিচের দিকে চলে যাই, তাহলে সেক্ষেত্রে আমরা, এটা ইম্পর্টেন্ট, এখান থেকে কোশ্চেন আসতে পারে এবং কোশ্চেন আসার সম্ভাবনাও রয়েছে। এই জায়গাটায় আমাদেরকে একটু ভালো করে বা হাইলাইটলি বা ডিপলি ভাবে গভীরে প্রবেশ করে পড়তে হবে, আরো গভীরে। তা এখানে কি বলা হচ্ছে? গভীর সমুদ্র সমূহের ক্ষেত্রে এখানে বলা হচ্ছে ওই যে 2000 মিটারে যেখানে আমার মহীঢালটা এন্ডিং হলো, সেই 2000 মিটার থেকে একদম নিচে যদি চলে যায়, তাহলে সেক্ষেত্রে আমরা দুটো জিনিস দেখতে পাবো। কি দেখতে পাবো? আমরা প্রথমে দেখতে পাবো একটা হচ্ছে লোহিত পঙ্ক, আরেকটা দেখতে পাবো সিন্ধুকর্দ। সিন্ধুকর্দটা হচ্ছে মোস্টলি ইম্পর্টেন্ট কোশ্চেন, ইম্পর্টেন্ট টপিক, যেখান থেকে থার্ড সেমিস্টারে কোশ্চেন আছে, এবং এই টপিকটা আমাদের পরীক্ষা করব। তো এই লোহিত পঙ্ক জিনিসটা কি? গভীর সমুদ্র থেকে প্রাপ্ত যে অজৈব অবক্ষেপ আমরা লক্ষ্য করি, গভীর সমুদ্রের মধ্যে যে অজৈব অবক্ষেপ আমরা লক্ষ্য করি, তাকে বলা হয় লোহিত পঙ্ক। এই লোহিত পঙ্ক সাধারণত কি হয়? সাধারণত 5000 মিটারের অধিক গভীরে এই লোহিত পঙ্ক জিনিসটা পাওয়া যায়। এবং এখানে বিভিন্ন ধরনের কি হয়, স্থলভাগ থেকে বিভিন্ন পদার্থ, আগ্নেয় পদার্থ, ধুলা, ছাই ইত্যাদি এই লোহিত পঙ্ক সৃষ্টিতে অন্যতম প্রধান ভূমিকা গ্রহণ করে। এবং যদি আমাকে জিজ্ঞেস করা হয় লোহিত পঙ্ক গঠনের জন্য কোন উপাদানটির ভূমিকা রয়েছে, তাহলে এখানে লোহা অক্সাইডের পরিমাণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়াও এটা রয়েছে ক্যালসিয়াম, সিলিকন, এছাড়া হচ্ছে সিলিকেট সোডিয়াম ইত্যাদি বিভিন্ন খনিজ পদার্থ দিয়ে গঠিত হয়। এখানে কি হয়, লোহিত পঙ্কে তেজস্ক্রিয় পদার্থের পরিমাণও একটা বিশেষ প্রাধান্য লক্ষ্য করা যায়। এবং এই লোহিত পঙ্কের পরিমাণ আটলান্টিক মহাসাগরের একটি উল্লেখযোগ্য, আটলান্টিক মহাসাগর, এই মহাসাগরের লোহিত পঙ্কের পরিমাণটা আমরা দেখতে পাই। এবং এটি একটি অজৈব পিলেজিক সঞ্চয়। এটা কি হচ্ছে, যেহেতু সমুদ্রের গভীরে থাকছে, তাই জন্য একে বলা হচ্ছে অজৈব পিলেজিক সঞ্চয়। এবং আমাদের এবার সব থেকে ইম্পর্টেন্ট টপিক বা ইম্পর্টেন্ট কোশ্চেন, যে যে কথাটা বলার জন্য আমাকে ব্যাকগ্রাউন্ডে এত কিছু বলতে হলো, বা সিন্ধু পর্বটা এলো কিভাবে, তো এটা বলার জন্য ব্যাকগ্রাউন্ডে যে যতগুলো আমরা টপিক দেখলাম সেটা আমরা ওভারঅলে একবার দেখে নেওয়ার পর সিন্ধু পর্বতে এবার প্রবেশ করছি। তাহলে সিন্ধু পর্ব হলো এমন একটি পদার্থ, যেটা হচ্ছে মূলত গভীর সমুদ্রের একটি অবক্ষেপ। গভীর সমুদ্রের একটি অবক্ষেপ হলো এই সিন্ধু পর্ব। তাহলে এই সিন্ধু পর্ব জিনিসটা কি? সিন্ধু পর্ব হলো বিভিন্ন গভীর সমুদ্রের বিভিন্ন প্রাণী এবং উদ্ভিদ যেগুলো ভাসমান অবস্থায় রয়েছে, সেগুলো যখন মারা যায় বা তাদের যখন মৃতদেহ হয়, তখন সেখান থেকে চুন জাতীয় পদার্থগুলো নির্গত হয়। এবং এই চুন জাতীয় পদার্থগুলো নির্গত হয়ে বিভিন্ন ধরনের একটি কি বলবো, বিভিন্ন ধরনের একটি কাদার মতো একটা স্তর, বা সমুদ্রের তলদেশে যে কাদার মতো যে লেয়ার গুলো আমরা দেখতে পাই ডিফারেন্ট কালারের, সেটাকেই বলা হয় সিন্ধুকর্দ। এই সিন্ধুকর্দ মেনলি দুটো ধরনের হয়, বা এই সিন্ধুকর্দ টাইপস হয় দুটো। একটাকে বলা হয় সিলিকা জাতীয় সিন্ধুকর্দ, অপরটাকে বলা হয় চুন জাতীয় সিন্ধুকর্দ। এবং দুটোই হচ্ছে খুব ইম্পর্টেন্ট এবং কোশ্চেন আনসার উপযুক্ত জায়গা। সিলিকা জাতীয় সিন্ধুকর্দ জিনিসটা কি?
সিলিকা জাতীয় সিন্ধুকর্দ মানে হচ্ছে যে সমস্ত সিন্ধুকর্দ বা যে সমস্ত অবক্ষেপে সিলিকার পরিমাণটা বেশি, সিলিকার পরিমাণ বেশি থাকবে এবং যাবতীয় অন্যান্য যা পদার্থ চুনের পরিমাণটা অত্যন্ত কম থাকবে, সিলিকার পরিমাণ অত্যন্ত বেশি থাকবে। এবং এই সিলিকা জাতীয় সিন্ধুকর্দ বা সিলিকা জাতীয় সিন্ধুকর্দের ক্ষেত্রে বিশেষ ধরনের কি বলবো এককোষী প্রাণী থেকে বেন্থিক প্রাণী স্পঞ্জ থেকে নির্গত হয় এই সিলিকা, স্পঞ্জ থেকে মূলত নির্গত হয় এই সিলিকা। এবং সিলিকা সিন্ধুকর্দের ক্ষেত্রে সব থেকে উল্লেখযোগ্য যেটা যেটা আমাদেরকে আহ মাথায় রাখতে হবে, যে সিলিকা সিন্ধুকর্দের দুটো ধরনের হয়, একটাকে বলে রেডিওল্যারিয়ান, একটাকে বলে ডায়াটাম। এবার আমরা যদি রেডিওল্যারিয়ান এবং ডায়াটাম সিন্ধুকর্দের দিকে চলে যাই, দুটোই আমরা প্রথমে পেয়ে যাবো সিলিকা জাতীয় সিন্ধুকর্দ, এটা তো আমরা শিওর। তাহলে এই রেডিওল্যারিয়ান সিন্ধুকর্দ মূলত সমুদ্রের তলদেশে প্রায় 3600 থেকে প্রায় 9000 মিটার গভীরতায় এই সিন্ধুকর্দটা অবস্থান করছে, রেডিওল্যারিয়ান সিন্ধুকর্দ। এটা হচ্ছে সিলিকা জাতীয় সিন্ধুকর্দ। এই সিন্ধুকর্দকে আমরা মেনলি কোথায় পাচ্ছি? প্রশান্ত মহাসাগরে পাই, ভারতীয় দ্বীপপুঞ্জের ক্ষেত্রে পাই, এবং এটি বা উপক্রান্তীয় জলবায়ুর ক্ষেত্রে, ক্রান্তীয় বা উপক্রান্তীয় জলবায়ুর ক্ষেত্রে এই রেডিওল্যারিয়ান সিন্ধুকর্দের জলবায়ু যদি আমাকে দেওয়া হয় কোশ্চেনে, তাহলে সেখানে হবে ক্রান্তীয় এবং উপক্রান্তীয় জলবায়ু অঞ্চলে এই রেডিওল্যারিয়ান সিন্ধুকর্দের একটি বিশেষ প্রাধান্য রয়েছে। এবং এই সিন্ধুকর্দটা মূলত সিলিকার পরিমাণ যেমন খুব বেশি থাকে, পরিমাণ অনেকটা ক্যালসিয়ামের পরিমাণ কম কম থাকে এখানে। পরবর্তী আছে ডায়াটাম সিন্ধুকর্দ, এবং মোস্ট ইম্পর্টেন্ট সিন্ধুকর্দ যেটা একমাত্র পাওয়া যায় সুমেরু এবং কুমেরু মহাসাগরে। তাহলে আমাকে যদি কোশ্চেনে জিজ্ঞেস করা হয় সিলিকা জাতীয় সিন্ধুকর্দের ডায়াটাম সিন্ধুকর্দ, তাহলে এই ডায়াটাম সিন্ধুকর্দটা মেনলি সুমেরু এবং কুমেরু মহাসাগরে অন্যতম একটি সিন্ধুকর্দ হচ্ছে এই ডায়াটাম সিন্ধুকর্দ। এবার এই ডায়াটাম সিন্ধুকর্দের মেনলি গভীরে হচ্ছে প্রায় 1200 থেকে 4000 মিটার গভীরে, অর্থাৎ অত্যন্ত কম গভীরে, কার তুলনায়? রেডিওল্যারিয়ানের তুলনায় অত্যন্ত কম গভীরে এই সিন্ধুকর্দটা অবস্থান করছে। কারণ আমরা জানি সুমেরু এবং কুমেরু যখন এই জায়গাগুলো যাওয়া যায় তখন জলভাগে অত্যন্ত জলভাগে জলের তুলনায় বরফের পরিমাণটা বেড়ে যায়। এর ফলে এই যে বিভিন্ন প্রাণী বা উদ্ভিদ তাদের বেশি ডেপথে আমরা দরকার নেই, খুব উপরেই থাকে। ক্ষেত্রে সুমেরু কুমেরু পাওয়া যায় কালার হয়ে থাকে, অর্থাৎ ডায়াটাম সিন্ধুকর্দের কালার নীল বর্ণের হয়ে থাকে। এছাড়াও লালচে বাদামি পাউডারের মতো এই ডায়াটাম সিন্ধুকর্দের প্রাধান্য লক্ষ্য করা যায়। পরবর্তী আছে চুন জাতীয় সিন্ধুকর্দ। তাহলে এই চুন জাতীয় সিন্ধুকর্দের যে সমস্ত সিন্ধুকর্দ, সিন্ধুকর্দ কোথায় পাচ্ছি? গভীর সমুদ্রে। যে সমস্ত সিন্ধুকর্দে ক্যালসিয়ামের পরিমাণটা বেশি কিন্তু সিলিকার পরিমাণটা অত্যন্ত কম, তাকে বলা হয় চুন জাতীয় সিন্ধুকর্দ। এই চুন জাতীয় সিন্ধুকর্দ আবার দুটো ধরনের হয়, একটাকে বলা হয় টেরাপট সিন্ধুকর্দ, অপরটাকে বলা হয় গ্লোবিজাইনাস সিন্ধুকর্দ। তাহলে প্রথমে কি আসছে? টেরাপট সিন্ধুকর্দ, পরবর্তী আসছে গ্লোবিজাইনাস সিন্ধুকর্দ। টেরাপট সিন্ধুকর্দটা কি? যে সমস্ত ক্যালসিয়াম সমৃদ্ধ সিন্ধুকর্দ মূলত সমুদ্রের গভীরে প্রায় 600 থেকে 2000 মিটার গভীরে অবস্থান করে, 600 থেকে প্রায় 2000 মিটার গভীরে অবস্থান করে, এবং যেখানে ক্যালসিয়ামের পরিমাণ অনেকটা বেশি, তাকে বলা হয় টেরাপোড জাতীয় সিন্ধুকর্দ। এই টেরাপোড জাতীয় সিন্ধুকর্দ কোথায় কোথায় দেখা যায়? প্রথমেই দেখা যায় প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, ভারতীয় মহাসাগরের পশ্চিম পশ্চিম ভাগটায়, এবং আটলান্টিক মহাসাগরে আমরা পড়েছিলাম একটা যে রোমান্স খাত, যেটা দুটো ভাগে ভাগ করেছিল, একটা নাম হচ্ছে ডলফিন, একটা নাম হচ্ছে চ্যালেঞ্জার। এই ডলফিন এবং চ্যালেঞ্জারে টেরাপোড সিন্ধুকর্দের একটা প্রাধান্য লক্ষ্য করা যায়। এবং ইন্টারেস্টিংলি এই টেরাপোড সিন্ধুকর্দটা মূলত হেটেরোফাইট নামক ভাসমান যে শামুকগুলো রয়েছে, অতি সূক্ষ্ম শামুক, তার দেহ থেকে এই টেরাপোড সিন্ধুকর্দের অন্যতম অরিজিন বা অন্যতম সৃষ্টির একটা জায়গা রয়েছে টেরাপোড সিন্ধুকর্দের। এবং এই সিন্ধুকর্দটা কি আহ, এর কালারটা হয় লাল, এবং এই ক্যালসিয়াম যেটা থাকবে সেটা প্রায় 80% কভার করে থাকবে, বাকি 20% সিলিকা থাকতে পারে। এটাও হচ্ছে মেনলি হচ্ছে ক্রান্তীয় জলবায়ুর ক্ষেত্রে বা ক্রান্তীয় উষ্ণ জলবায়ুতে এই টেরাপোড সিন্ধুকর্দ দেখা যায়। পরবর্তী আছে গ্লোবিজালিনা সিন্ধুকর্দ। গ্লোবিজালিনা সিন্ধুকর্দ কি? টেরাপোড সিন্ধুকর্দের তুলনায় অনেকটা গভীরে থাকবে, প্রায় 3600 থেকে 7000 মিটার গভীরে, অনেকটা ডেপথে, এবং যে সিন্ধুকর্দে ক্যালসিয়াম কার্বনেটের প্রাধান্য অনেকটা বেশি, তাকে বলা হয় চুন জাতীয় সিন্ধুকর্দ। এই গ্লোবিজালিনা সিন্ধুকর্দের ক্ষেত্রে এটা মূলত দুটো মহাসাগরে লক্ষ্য করা যায়, একটা আটলান্টিক মহাসাগর এবং পরবর্তী হচ্ছে ভারত মহাসাগর। এবং এখানে এখানে ক্যালসিয়াম কার্বনেটের পরিমাণ 80% থাকে না, এটা ঠিক, কিন্তু এখানে ক্যালসিয়ামের পরিমাণ খুব একটা কমও থাকে না, প্রায় 65% কভার করে থাকে। এবং বাকিটা সিলিকা জাতীয় পদার্থের মিশ্রণ খুব সেপারেটলি লক্ষ্য করা যায় এখানটায়। ধূসর, এটি মূলত ধূসর, হলুদ, সবুজ ইত্যাদি বর্ণের এই গ্লোবিজালিনা সিন্ধুকর্দ থাকে, এবং এই সিন্ধুকর্দটা মসৃণ পাউডারের মতো বিভিন্ন জায়গায় ছড়িয়ে থাকে। তাহলে আরেকবার আমরা দেখে নিই, এই সিন্ধুকর্দ দেখার আগে আমরা অনেক বিষয়গুলো জানলাম, যে বিষয়গুলো থেকেও কোশ্চেন থাকে, ব্যাচেল থেকে কোশ্চেন থাকতে পারে। তাহলে এই সিন্ধুকর্দ পেলাম আমরা কিভাবে? সিন্ধুকর্দ পেতে গেলে আমাদেরকে গভীর সমুদ্রে প্রবেশ করতে হবে, এবং গভীর সমুদ্রে দুটো বস্তু দেখা যায়, একটাকে বলা হয় লোহিত কম্প, একটাকে বলা হয় সিন্ধুকর্দ। এই সিন্ধুকর্দ আবার দুটো টাইপসের হয়, একটা চুন জাতীয়, একটা সিলিকা জাতীয়। তাহলে আমাদের পরীক্ষায় যদি কোশ্চেন থাকে সিলিকা জাতীয় বা চুন জাতীয়, আমাদের যাতে কোশ্চেনটা আমরা
ভুল না করে আসি, বা আমাদের পরীক্ষায় এই রিলেটেড যদি টপিক থাকে বা থাকার সম্ভাবনা রয়েছে, তাহলে এক্ষেত্রে যদি আমাদের ভুল না হয়, তাই জন্য আজকের এই ভিডিওটা। এবং এই ভিডিওটা যারা সিন্ধুকর্দ নিয়ে কনফিউশন পড়িস, বা সিন্ধুকর্দ সিন্ধুকর্দ পড়তে গিয়ে ভুলে যাচ্ছিস, বা সিন্ধুকর্দ কিভাবে মনে রাখবো, সেক্ষেত্রে তোরা এই ভিডিওটা তোদের ক্ষেত্রে খুব উপকৃত হবে, এবং এই ভিডিওটা তোদের ক্ষেত্রে খুব উপযোগী। তো আজকের ক্লাস এটুকুই। পরবর্তী কোনো টপিক নিয়ে আবার তোদের সামনে আমি